সকাল সকাল আমি আবার উঠে পড়েছি আর প্রিপেয়ার হয়ে গেছি আজকের ট্যুর স্টার্ট করার জন্য। এখন 8:40 বাজে, সকাল 8:40, আর আমি এখন সোজা যাব কৈলাসগিরি দেখতে। তো আজকে অনেকগুলো স্পট কভার করব। তো প্রথম আমি যাচ্ছি কৈলাসগিরি। এই দেখুন আমার স্কুটি, এটা হোটেলের বাইরেই ছিল কালকে। তো এই স্কুটিতে করে সোজা চলে যাব কৈলাসগিরিতে। ভাইজ্যাক ভ্রমণের দ্বিতীয় দিনে আমি ঘুরে দেখব কৈলাসগিরি, তেনেটি পার্ক, ফিশিং হারবার, রোজ হিল চার্চ, ইয়ারাডা বিচ, ডলফিন নোজ লাইট হাউস এবং রামকৃষ্ণ বিচ। সকাল 8:30টার সময় স্কুটিতে চেপে আমি রওনা দিলাম কৈলাসগিরির উদ্দেশ্যে। আমার হোটেল থেকে কৈলাসগিরির দূরত্ব 11 কিলোমিটার। পৌঁছে গেছি কৈলাসগিরিতে। কৈলাসগিরিতে কিন্তু দুভাবে পৌঁছানো যায়। একটা বিচ রোড থেকে একটা রোপওয়ে করে আপনি ওপরে আসতে পারেন, ওটার কস্ট হচ্ছে 90 টাকা। আর আমি স্কুটি নিয়ে ডাইরেক্ট চলে এসেছি পাহাড়ের ওপর দিয়ে উঠে কৈলাসগিরির গেটে। তো দেখি এখানে কত টাকা নেয়। এখানে মেন গেট দিয়ে ঢুকতে কিন্তু কোনো টাকা নিল না। দেখা যাক আগে কোনো টাকা নেয় কিনা। কৈলাসগিরিতে ঢুকতেই বাঁ হাতে একটা চিলড্রেন্স পার্ক রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা। এ দেখুন, স্লিপ রয়েছে, ঢেকি রয়েছে, বিভিন্ন রকমের স্লিপ, আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস। রাস্তার দুধারে অনেক দোকান পাশার রয়েছে, কিন্তু সবই কিন্তু এখন বন্ধ। আমি খুব সকাল সকাল চলে এসেছি, কারণ আমাকে বাকি জিনিসগুলো কভার করতে হবে, বাকি অনেক ট্যুরিস্ট অ্যাট্রাকশন কভার করতে হবে। তাই একদম ফার্স্টে আমি চলে এসেছি কৈলাসগিরিতে। কৈলাসগিরিতে রয়েছে বিশাল বড় শিব পার্বতীর মূর্তি, আমি দেখাচ্ছি আপনাদের। আর ওখানেই যাচ্ছি এখন। এই দেখুন, এই হচ্ছে শিব পার্বতীর মূর্তি। এবার আমি ধীরে ধীরে ওই মূর্তির কাছে যাব। কৈলাসগিরি পাহাড়ের ওপর খুব সুন্দর সাজানো গোছানো একটি পার্ক। আর এখানে একটা টয় ট্রেনও রয়েছে। টয় ট্রেনটা কিন্তু দুপুর 1:30টা থেকে স্টার্ট হয়। দেখুন, গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো। এদিকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকে নিচের দারুণ সুন্দর দৃশ্য দেখা যায়, নিচে সমুদ্র। চলুন দেখা যাক। দেখুন কি সুন্দর ভিউ। আর এই যে দেখছেন নিচে লাইন পাতা রয়েছে, এইখান দিয়ে টয় ট্রেনটা যায়। এই পুরো পার্কটা রাউন্ড মারে টয় ট্রেনটা। আমি অনেকটা সকালে চলে এসেছি, এখনও কিন্তু সমস্ত কিছু স্টার্ট হয়নি, দোকানগুলো সবে খুলছে। তো দেখা যাক এখানে আমি কোনো যদি চায়ের দোকান পাই তাহলে একটু চা খেয়ে নেব। সকালবেলা আমি ব্রেকফাস্ট করে বেরোইনি। তো আমি একটা ফাস্টফুড রেস্টুরেন্টে চলে এসেছি। তো সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। এখানে বললো পরোটা হয়েছে আর ধোসা হয়েছে। তো আমি পরোটা অর্ডার দিয়ে দিয়েছি আর সাথে চা। তো
তো চা আর পরোটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নেব, তারপর একটু ঘুরে এখান থেকে নেমে যাব। এরপর আমার নেক্সট ডেস্টিনেশন হবে ট্রিনিটি পার্ক। এসে গেছে আমার ব্রেকফাস্ট, পরোটা আর সাথে একটা আলুর সবজি দিয়েছে। এই দেখুন, সবজিটা একটু বেশি টক, পরাঠাটা লাচ্চা পরোটার মতন বানিয়েছে, কিন্তু পাতলা, অতটা মোটা না। যাই হোক, ব্রেকফাস্টের জন্য ভালোই। কৈলাসগিরি থেকে এবার বেরিয়ে যাচ্ছি। সামনে কিন্তু একটা ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, একটা না দুটো ঘোড়া। এখানে হর্স রাইডিংও হয়। আস্তে আস্তে সব দোকান পাশার খুলছে, আর যারা এখানে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে তারাও আসছে। এই দেখুন, এই হচ্ছে ঘোড়া। কৈলাসগিরি থেকে বেরিয়ে এবার যাচ্ছি ট্রিনিটি পার্কে। ট্রিনিটি পার্কটা কৈলাসগিরির একদম কাছেই। এই যে পাহাড়ের ওপর উঠলাম, পাহাড় থেকে নিচে নেমেই হচ্ছে ট্রিনিটি পার্ক। পাহাড় থেকে নামতে নামতে এই জায়গাটা একটু দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে একটা দারুণ ভিউ। আর রোপওয়ে যে বলেছিলাম, এই দেখুন এখান থেকে রোপওয়ে চলছে। এই দেখুন, এই যে নিচে রোড দেখছেন, বিচ রোড, এই বিচ রোডের পাশ থেকে রোপওয়ে ওপরে ওঠে। আর এই রোপওয়ে করেও আপনি কৈলাসগিরিতে আসতে পারেন। পৌঁছে গেছি ট্রিনিটি পার্কে। এই দেখুন, এই হচ্ছে ট্রিনিটি পার্কের এন্ট্রান্স। চলুন ভেতরে যাওয়া যাক। এই ট্রিনিটি পার্কের সামনে সমুদ্রের মধ্যে একটা জাহাজ আটকে রয়েছে। এটা অনেক দিন আগে এই জাহাজটা এখানে এসেছিল। এটা একটা শ্রীলঙ্কান জাহাজ, এখানে আটকে যায় বালির মধ্যে। তারপর এই জাহাজটাকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া কিন্তু অনেকটাই ব্যয় সাপেক্ষ ছিল, তাই জন্য এই জাহাজটাকে আর ফিরিয়ে নিয়ে যাওয়া হয়নি। এই জাহাজটা এখানেই রয়েছে তখন থেকে। দেখুন, এই হচ্ছে এই জাহাজটা। এটা অনেক দিন আগে এসে এই বালির মধ্যে আটকে যায়, তারপর থেকে এই জাহাজটা এখানেই পড়ে রয়েছে। এই ট্রিনিটি পার্কে ঢোকার কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। ট্রিনিটি পার্ক ঘুরে দেখে এবার আবার বেরিয়ে যাচ্ছি ট্রিনিটি পার্ক থেকে। এখান থেকে সোজা যাব ফিশিং হারবারে। কৈলাসগিরি থেকে ফিশিং হারবারের ডিস্টেন্স হলো 13 কিলোমিটার। সমুদ্রের পাড়ের রাস্তা ধরে সমুদ্র দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম ফিশিং হারবারে। আমি চলে এসেছি ফিশিং হারবারে। এইখানে প্রচুর ট্রলিতে করে মাছ ধরে নিয়ে আসা হয়, আর এই পুরো জায়গাটা মাছের আষ্টে গন্ধে ভর্তি। আর চারদিকে প্রচুর শুটকি মাছ, মানে মাছ শোকাতে দেওয়া হয়েছে আর কি। এই মাছগুলো পরে বাজারে গিয়ে বিক্রি করা হবে। এই দেখুন, প্রচুর ট্রলি, এইসব ট্রলিতে মাছ ধরে নিয়ে আসা হয়। आधार कार्ड नीचे ना এই ফিশিং হারবারে কিন্তু বোটিংও করা যায়। এই দেখুন, এই হচ্ছে বোটিং কাউন্টার, 250 টাকা করে ইচ পারসন। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু বলল এখন এখানে বোটিং করার জায়গা নেই, মানে সমস্ত ট্রলিগুলো এসে পাড়ে দাঁড়িয়ে গেছে। তো এই ট্রলিগুলো সরলে বোটিং করা যাবে। বললো 1 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে বোটিং করতে পারবেন।
দেখুন পরপর মাছ শুকাতে দেওয়া রয়েছে, কত মাছ এখানে। ফিশিং হারবার দেখে আমি চলে এসেছি রসিল চার্চে। এখন আমি চার্চের ওপরে উঠে দাঁড়িয়ে রয়েছি, কারণ বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা একটু কমলে আমি চার্চটা ঘুরে আপনাদের দেখাচ্ছি। বৃষ্টি একটু কমে গেছে, আমি চার্চের থেকে নিচে নেমে এসেছি। এবার আপনাদের দেখাচ্ছি রসিল চার্চ। এই দেখুন, এই হচ্ছে রসিল চার্চ। এই চার্চটা একটা পাহাড়ের ওপরে অবস্থিত। চলুন এবার চার্চের ভেতরে ঢুকে ভগবান যিশুকে প্রণাম করে আসি। রসিল চার্চ একসময় একজন ইংরেজ এবং স্থানীয় বিচারক মসিউর রসের বাড়ি ছিল। বাড়িটি 1864 সালে নির্মিত হয়েছিল এবং 1867 সালে এটি একটি চার্চে রূপান্তরিত হয়। 1870 এবং 1876 সালে এই অঞ্চলটি ঘূর্ণিঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপর 1877 সালে গির্জাটি সংস্কার করা হয় এবং আওয়ার লেডি অব দ্য স্যাক্রেড হার্টের একটি নতুন মূর্তি স্থাপন করা হয়। এই রসিল চার্চ থেকে নিচের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। এই হারবার থেকে একটা নদী ভেতরে ঢুকে গেছে এবং তার মধ্যে দিয়ে জাহাজ চলছে, আর তার চারিধারে পাহাড় দেখুন। আমি গুগল ম্যাপ দেখে দেখে এই জায়গাটাতে এসেছিলাম, তো আমাকে শর্টকাট রুট দেখিয়েছিল। ওখানে গিয়ে রাস্তাটা আটকে গেছে, ওখানে আমাকে স্কুটিটা রাখতে হলো, নাহলে কিন্তু এই স্কুটি নিয়ে ওপর পর্যন্ত ওঠা যায়। আমাকে স্কুটি নিচে রেখে পায়ে হেঁটে এতটা উপরে রাস্তা উঠতে হয়েছে। ওঠার সময় কিন্তু খুব কষ্ট হয়েছে। এই দেখুন এখন নামছি নিচে। এরপর আমি স্কুটিতে চেপে রওনা দিলাম আমার পরবর্তী গন্তব্য ইয়ারাডা বিচের দিকে। প্রথমে শহরের মধ্যে দিয়ে গিয়ে তারপর ডলফিন হিল ক্রস করে পৌঁছাতে হয় ইয়ারাডা বিচে। আমার প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময় লেগে গেছিল ইয়ারাডা বিচ পৌঁছাতে। আমি চলে এসেছি ইয়ারাডা বিচে। রস হিল চার্চ থেকে ইয়ারাডা বিচের ডিস্টেন্সটা কিন্তু অনেকটা, 26 কিলোমিটার। আমি ওখান থেকে 1টার সময় রওনা দিয়েছিলাম, আর এখন 2:15 বাজে আমি ইয়ারাডা বিচে পৌঁছালাম। এই বিচটা না দেখলে কিন্তু এই বিশাখাপত্তনম ট্যুরটা পুরো অসম্পূর্ণ থেকে যেত। দারুণ একটা বিচ, আমি আপনাদের দেখাচ্ছি। বিশাখাপত্তনম ট্যুরে আমার দেখা সেরা বিচ যদি বলেন তাহলে হচ্ছে এই ইয়ারাডা বিচ। একদিকে পাহাড় আর সমুদ্রের জল এসে আছড়ে পড়ছে পাহাড়ের ওপর, আর এখানে খুব সুন্দর সুন্দর পাথর, আর জলের কালারটাও দারুণ অসাধারণ।
আপনারা যদি বিশাখাপত্তনম ঘুরতে আসেন তাহলে কিন্তু ইয়ারাডা বিচে অবশ্যই আসবেন, হাইলি রেকমেন্ডেড। এত সুন্দর বিচ ভারতবর্ষে আমি খুব কমই দেখেছি, দারুণ সুন্দর, দারুণ লাগছে আমার। অনেকটা ট্রাভেল করে এই বিচটাতে আসতে হয়েছে, কিন্তু এই জার্নিটা সার্থক। বিচের পাশেই স্কুটিটা রেখেছিলাম, এখানে কিন্তু কোনো পার্কিং নেই। তো আমি আবার স্কুটির কাছে চলে এসেছি, আর এবার যাচ্ছি ডলফিন নোজ দেখতে। আমি ঢুকে পড়েছি ডলফিন নোজ লাইট হাউসের মধ্যে। এবার আমি দেখতে যাব ডলফিন নোজ লাইট হাউস। এই লাইট হাউসে ঢোকার টিকিট হচ্ছে 10 টাকা, আর ভিডিও ক্যামেরার জন্য আলাদা আমাকে দিতে হলো 20 টাকা এক্সট্রা। এই লাইট হাউসটা কিন্তু বিকেল 3টে থেকে 5টা পর্যন্তই খোলা থাকে, তাই আপনি 3টের আগে আসলেও কিন্তু ঢুকতে পারবেন না, আর 5টার পরে আসলেও কিন্তু ঢুকতে পারবেন না। আপনাকে এই লাইট হাউসে আসার জন্য 3টে থেকে 5টার মধ্যেই আসতে হবে। আমি চলে এসেছি লাইট হাউসের সামনে, একদম আমার সামনেই হচ্ছে লাইট হাউস। এই দেখুন, এই হচ্ছে লাইট হাউস। এবার এই লাইট হাউসের ওপরে উঠব। দেখুন অনেক লোক অলরেডি ওপরে রয়েছে। এখন 3:30 বাজে, যারা 3টের সময় এসেছে তারা অলরেডি উপরে উঠে গেছে। তো এখান থেকে উঠব লাইট হাউসের ওপরে, আর ওপর থেকে নিচের দৃশ্য আপনাদের দেখাবো। চলুন তাহলে। চলুন এবার সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাক। এখানে হচ্ছে লোহার সিঁড়ি, লোহার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে লাইট হাউসের ওপরে। লোহার সিঁড়ি বেয়ে আমি উঠে পড়লাম লাইট হাউসের ওপরে, আর লাইট হাউসের ওপর থেকে নিচের দৃশ্যটা দারুণ, আমি দেখাচ্ছি আপনাদের। লাইট হাউস জাহাজকে সঠিক পথ দেখানোর কাজ করে। বিপজ্জনক অগভীর এবং বিপজ্জনক পাথুরে উপকূল সম্পর্কে নাবিকদের সতর্ক করার জন্য লাইট হাউস নির্মাণ করা হয়। এছাড়াও লাইট হাউস জাহাজগুলিকে বন্দরের মধ্যে ঢুকতে এবং বন্দর থেকে বেরোতে সঠিকভাবে পথ দেখাতে সাহায্য করে। আর এই হলো লাইট হাউসের লাইট, যা রাত্রেবেলা 35 থেকে 40 কিলোমিটার দূর থেকেও জাহাজের নাবিকেরা দেখতে পান। ডলফিন নোজ লাইট হাউস দেখে আমি এবার ফিরে যাচ্ছি রামকৃষ্ণ বিচে। রামকৃষ্ণ বিচ একদম আমার হোটেলের সামনে। এখান থেকে রামকৃষ্ণ বিচের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। যেতে টাইম লাগবে, গুগলে দেখাচ্ছে 45 মিনিট। তো চলুন যাওয়া যাক। এবার আমি চলে এসেছি আরকে বিচের সামনে, আর আমি আছি এখন ইন্দিরা গান্ধী চিলড্রেন্স পার্কের একদম এন্ট্রান্স গেটে। এই দেখুন, এই হচ্ছে ইন্দিরা গান্ধী চিলড্রেন্স পার্ক, আর এই পার্কের পাশেই হচ্ছে রামকৃষ্ণ বিচ।
এই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে রামকৃষ্ণা বিচ। রামকৃষ্ণ বিচে আমি চলে এসেছি সমুদ্রের কাছে। আজকের দিনে রামকৃষ্ণ বিচই আমার লাস্ট ডেস্টিনেশন, আর কালকে সকালে আমি চলে যাচ্ছি আরাকু ভ্যালি দেখতে। দেখলেন আমার ভাইজ্যাক ভ্রমণের দ্বিতীয় পর্ব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নিচের বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এবিজি ট্রাভেল।